এখন শোনা যাচ্ছে? জি মিস, শোনা যাচ্ছে। আচ্ছা, স্ল্যাশ হচ্ছে কত? 19 না? হ্যাঁ, 19 তে সাবনেট সাইজ গুলো কত? 60, 60, 200, 200, 25, 25, 64, 64, 4 and 12. 4 আর 12। হ্যাঁ, আচ্ছা, সো এখানে আমাকে 6টা সাবনেট বানাতে বলছে। 60, 200, 25, 64, 4, 12, 1, 2, 3, 4, 5, 6। সো আমাকে যখন এরকম ডিফারেন্ট ডিফারেন্ট সাইজের সাবনেট বানাতে বলবো, সবার প্রথমে আমাকে কি করতে হবে? মিস সব থেকে বড়টা নিয়ে শুরু করব। সর্ট করতে হবে। সো 200 হচ্ছে 64, তারপর কত? 60, 6, তারপরে 25, 25, 12, 4, 12, এই তো, 4. তাই না? তো কোনো একটা টপোলজিতে এরকম 6টা সাবনেট আছে। তো এখন সবার প্রথমে আমাকে যে আইপি অ্যাড্রেসটা দেয়া আছে আগে দেখতে হবে এটা কি নেটওয়ার্ক অ্যাড্রেস নাকি নরমাল একটা হোস্ট আইপি অ্যাড্রেস। যদি নেটওয়ার্ক অ্যাড্রেস দেয়া না থাকে, তো আমার সবার প্রথম কাজ হচ্ছে যে আইপি অ্যাড্রেসটা দেয়া আছে সেটার ফার্স্ট অ্যাড্রেস, দ্যাট মিন্স দ্য নেটওয়ার্ক অ্যাড্রেস বের করা। তো আমি যদি নেটওয়ার্ক অ্যাড্রেস বের করতে চাই, তো আমার প্রিফিক্স লেন্থ দেয়া আছে হচ্ছে কত? 19। তার মানে 19টা হচ্ছে আমার নেটওয়ার্ক বিট। তাহলে হোস্ট বিট কয়টা? 32 minus 19 আর কি। কত এটা? 13, কত? 13. 13। হুম, হ্যাঁ, তো এখন আমার এখান থেকে নেটওয়ার্ক অ্যাড্রেসটা যদি আমি বের করি তাহলে কি হবে? আমার নেটওয়ার্ক বিট গুলা যা আছে তাই থাকবে। তাহলে আমার নেটওয়ার্ক বিট প্রথম 8টা 112 থাকবে, তারপরে 200 এটাও যা আছে তাই থাকবে, এই 16, তাই না? 17, 18, 19 প্রথম 3টা সেম থাকবে, বাকিগুলা শূন্য হবে। তো 67কে আমি যদি ভেঙে লিখি, তাহলে 67কে ভেঙে লিখলে কি হয়? এটা এটা হচ্ছে 64, তাই না? জি মিস। তাহলে তার সাথে আরো কত যোগ করতে হবে? বোঝা গেছে? জি মিস। সো আমার এটা, এবং তারপরে 64. হচ্ছে আমার এটা হচ্ছে 132। তো এটা আমার লেখার দরকার নেই, কারণ এখানে 16, 17, 18, 19 এতটুকু হচ্ছে আমার নেটওয়ার্ক বিট। আর বাকিগুলো যেটা হোস্ট বিট, এটা তো 132, এগুলো কি হবে আমার সব? 0 হয়ে যাবে। তো জিরো হয়ে গেলে আমার নেটওয়ার্ক অ্যাড্রেসটা কি হয়ে যাবে? 64, এটা হচ্ছে আমার 64। 112, 200, 64, 64. 0/19। এইটা আমার ফার্স্ট আইপি অ্যাড্রেস, ঠিক আছে? এখান থেকে আমি এখন কাজ করা শুরু করতে পারি। তো আমার প্রথম যে সাবনেটটা সেটাকে আমি এই আইপি অ্যাড্রেসটা দিব। তো আমার ফার্স্ট সাবনেট হবে হচ্ছে 200 সাইজের, তার নেটওয়ার্ক অ্যাড্রেস হবে 112, 264, 0, বাট প্রিফিক্স লেন্থটা চেঞ্জ হবে। কেন চেঞ্জ হবে? কারণ আমার 13টা হোস্ট বিট দরকার নাই, তাই না? না, 19টা হচ্ছে নেটওয়ার্ক বিট আর 13টা হোস্ট বিট, বাট আমার 200 সাইজের সাবনেট করার জন্য আমার প্রিফিক্স লেন্থ কত লাগবে? 2 টু দি পাওয়ার n মাইনাস 2 কে আমার 200 হইতে হবে, তাহলে আমার কত হইতে হবে? 8টা বিট লাগবে। 8টা হইতে হবে। তার মানে এটা কত হবে? 24। 24, হ্যাঁ। বুঝা গেছে? তাহলে হ্যাঁ, এটা যদি আমার নেটওয়ার্ক অ্যাড্রেস হয়, তাহলে আমার হোস্টের রেঞ্জ কি? 112.264.1 থেকে 64.254, ব্রডকাস্ট কি? 64.255। ক্লিয়ার? জি মিস। গেল। এরপরের নেটওয়ার্ক অ্যাড্রেস তাহলে কত হবে? ব্রডকাস্টের সাথে 1 যোগ, তাহলে নেক্সট সাবনেট যেটা, নেক্সট সাবনেটের সাইজ কত? 64। 64. সেই 64 সাইজের সাবনেটের নেটওয়ার্ক অ্যাড্রেস হচ্ছে 112.265.0। এটার সাথে আচ্ছা, 1 যোগ করলে এখানে 256 হয়, 256 তো 8 বিটে লেখা যায় না, তাহলে এটা শূন্য হয়ে এখানে 1 যোগ হবে। বোঝা জি গেছে? মিস। হুম। জি মিস। এখন যেহেতু আমার এটা নেটওয়ার্ক অ্যাড্রেস, আমাকে এখন প্রিফিক্স লেন্থ বের করতে হবে। আমার 64টা হোস্টের জন্য, মানে 2 টু দি পাওয়ার n মাইনাস 2 64 হতে হবে। তাহলে আমার n এর ভ্যালু কত হবে? 7টা। 7টা। তার মানে এখানে হয়ে যাচ্ছে কত? 25। 25, হ্যাঁ। তাহলে এখানে আমার হোস্টের রেঞ্জ কি হবে তাহলে? 0.1 থেকে 65.1 হবে। 112.265.1 থেকে 112.265.1
255, 255 হবে? 254. 254 হবে? দেখো Oh, 1 না। 2 3 1 2 3 4 5 6 7 8 আমার এতটুকু না 25 বিট হুম। নাকি জি মিস। এতটুকু নাই? আমি মানে বলছি 7টা বিটে কাজ 1 করবো না? 2 3 4 5 6 7 8 আমার 25 বিট যেহেতু তাহলে এখানে আমার 24 এই মিলে 25 হ্যাঁ। এতটুকু যা আছে তাই থাকবে তাই না? হুম। এখানে হাত দেওয়া যাবে না, তার মানে এটার ফার্স্ট কম্বিনেশন কি হবে 1 আর লাস্ট কম্বিনেশন কি 1 2 3 4 126টা। 5 6 7টা। এটা হচ্ছে ব্রডকাস্ট তাই না? হ্যাঁ। তো আর যেহেতু এটা -2 ব্রডকাস্ট তাহলে লাগবে host। কত 127, তাহলে হোস্টের লাস্ট রেঞ্জ কত 126। হ্যাঁ। বুঝা গেছে? জি মিস। ব্রডকাস্ট বুঝি। হচ্ছে আমার 127। 27। পারবে না? হ্যাঁ মিস। তার মানে পরেরটা হচ্ছে 128 দিয়ে আর কি। পরের নেটওয়ার্ক অ্যাড্রেস হবে 128। তাহলে এই যে 112 200 কত 65.128। জি মিস। ঠিক আছে? ফ্ল্যাশ তাহলে কত হবে আমাদের এটার জন্য, এটার জন্য 60 জন্য, 60 জন্য কয় বিট লাগবে? 6 বিট। 6 বিট। তাহলে 6 বিট লাগলে কত হবে এখানে স্ল্যাশ? 6 বিট লাগলে হচ্ছে 26। 26। বুঝা গেছে? জি মিস, বুঝেছি। ওকে। আর কারো কোনো কোশ্চেন আছে? যেহেতু আমাদের কালকে এটার উপর পরীক্ষা আছে, কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারো। নাই? ওকে, তাহলে আমি নতুন টপিক পড়ানো শুরু করি। এইটা নিয়ে কোশ্চেন কুইজটা কিভাবে হবে এটা নিয়ে হ্যাঁ, আমি শুনতে পাইনি, একটু জোরে বলো। মানে ম্যাম কুইজটা কিরকম ভাবে হবে ম্যাম ওইটা নিয়ে একটু আইডিয়া দরকার ছিল। কিরকম ভাবে হবে কুইজটা হচ্ছে আমি তোমাদেরকে কোয়েশ্চেন দিব, তুমি যে যেভাবে কোয়েশ্চেন পাইছো কুইজও সেভাবে কোয়েশ্চেন পাবা। কিছু হয়তো এমসিকিউ থাকতে পারে অথবা টোটাল 15 মার্কসেরই অঙ্ক থাকতে পারে, অঙ্ক করে পিডিএফটা একটা সাবমিট করতে হবে গুগল ফর্মে, মিটের মতো আর কি। তো তোমাদেরকে মিটে জয়েন করতে হবে, মিটে জয়েন করে ক্যামেরাটা অন রাখতে হবে পরীক্ষা দেওয়ার সময়, মিট যেভাবে দিছো আর কি। ওকে ম্যাম। ঠিক আছে? জি ম্যাম, বুঝতে পারছি। Okay, so this is chapter 8 and 9, so it's purely mathematical. So জাস্ট প্র্যাকটিস করলেই হবে, ভালো করে বাসায় একটু এই জিনিসগুলো প্র্যাকটিস করবা তাহলেই পারবা ইনশাল্লাহ। এখান থেকে ফুল অ্যাকসেপ্ট হবে, সো ইটস আ ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার। আচ্ছা, তাহলে আজকে টপিক স্টার্ট করি। ওকে, স্ক্রিন দেখা যায়? দেখা যাচ্ছে মিস। আজকে আমরা যে টপিকটা পড়ব দ্যাট ইজ কল্ড রাউটিং অ্যালগোরিদম which is dynamic routing. লাস্ট ক্লাসে আমরা স্ট্যাটিক রাউটিং পড়ছিলাম। So whenever a router wants to send a packet from his point to another, তাকে একটা ফরওয়ার্ডিং ডিসিশন নিতে হয় যে সে কোন ইন্টারফেস দিয়ে তার ডেটাটাকে পাঠাবে। সো ইদার আমি যদি রাউটারের মধ্যে স্ট্যাটিক রাউটিং করে ফিক্স করে লিখে দিই যে তোমার এই ডেস্টিনেশনের জন্য এই পথ দিয়ে তুমি ডেটা পাঠাবা, এই ওয়েতে যদি আমি করি সেটা হচ্ছে স্ট্যাটিক রাউটিং। সো রাউটার উইল বি নোন দ্য রুটস বিফোর ইট সেন্ডস দ্য প্যাকেট। আর এরকম হতে পারে যে রাউটার নিজেকেই ক্যালকুলেশন করে বের করতে হবে যে সে কোন ওয়েতে ডেটা পাঠাবে। তো সেই টেকনিকটা হচ্ছে ডাইনামিক রাউটিং, যেটা হচ্ছে রাউটারের ভিতরে তার সিস্টেমে ওএস এর মধ্যে আমাকে অ্যালগোরিদম রান করতে হবে শর্টেস্ট পাথ ফাইন্ড করার জন্য। এরপরে সে তার টপোলজির যে নেটওয়ার্কগুলো কানেক্টেড আছে তাদের থেকে ইনফরমেশন গ্যাদার করে, তারপরে সে রাউটিং ডিসিশনটা নেয় যে সে কোন রুটে ডেটা পাঠাবে। সো অবশ্যই ডাইনামিক রাউটিং অবশ্যই টাইম কনজিউমিং, কারণ ডাইনামিক রাউটিং এর জন্য রাউটারকে অন দ্যাট মোমেন্ট তোমাকে ডিসিশনটা নিতে হয়। আর স্ট্যাটিক রাউটিং এর ক্ষেত্রে
নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর আগে থেকেই সবকিছু লিখে রেখে দেয়, রাউটার জাস্ট তার টেবিলটা চেক করে এবং তারপরে ডেটা ফরওয়ার্ড করে। বাট ডাইনামিক রাউটিং এর ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে তোমার ইনস্ট্যান্টিনিয়াস বা ডাইনামিক। সে প্রথমে টপোলজিটা তৈরি করে, তারপর শর্টেস্ট পাথ ফাইন্ড করে, তারপরে সে রাউটিং টেবিল তৈরি করে, তারপরে সে ডিসিশন নেয়। তো স্ট্যাটিক রাউটিং থেকে অবশ্যই এটার সময়টা বেশি লাগে। আজকের টপিকে আমরা যে দুইটা ডাইনামিক রাউটিং টেকনিক দেখব, একটা হচ্ছে ডিস্টেন্স ভেক্টর রাউটিং আর একটা হচ্ছে লিঙ্ক স্টেট রাউটিং। তো আমাদের পরীক্ষাটা যেহেতু আগানো হয়েছে এই টপিক থেকে, আগে আমরা সিমুলেশন দিতাম, যেটা তোমরা আগের বছরের কোয়েশ্চেনগুলো দেখলে বুঝতে পারবা যে রাউটার কিভাবে পাথ ফাইন্ড করে এটা আমরা বের করতে দিই। বাট এখন সিলেবাসটা একটু কমানো হয়েছে, আমরা জাস্ট বেসিক আইডিয়াটা দিব যে রাউটার আসলে কিভাবে কাজটা করে। পরীক্ষায় সিমুলেশন বেসড কোনো আনসার আসবে না, থিওরিটিক্যাল আনসার আসবে আর কি, ছোট কোয়েশ্চেন। সো বড় সিমুলেশন বা সলভ করার, টপোলজি থেকে শর্টেস্ট পাথ সলভ করার কোনো বড় কোয়েশ্চেন হয়তো এবার পরীক্ষায় আসবে না। হ্যাঁ, বুঝতে পারছো কি বলছি? ইয়েস মিস। আচ্ছা, সো আমরা যে রাউটিং প্রোটোকলটা দেখবো, রাউটিং প্রোটোকল বেসিক্যালি দুই ভাগে ভাগ করা, একটা হচ্ছে ইন্ট্রা ডোমেইন রাউটিং আর একটা হচ্ছে ইন্টার ডোমেইন রাউটিং। সো ইন্টার ডোমেইনের মধ্যে দুই ধরনের রাউটিং অ্যালগোরিদম নিয়ে কাজ করতে পারে একটা রাউটার, একটা হচ্ছে ডিস্টেন্স ভেক্টর রাউটিং আর একটা হচ্ছে লিঙ্ক স্টেট রাউটিং। সো বেসিক্যালি আমরা এই জায়গাটাতেই ফোকাস করে দেখব যে ইন্ট্রা ডোমেইন রাউটিং এর রাউটার আসলে কিভাবে কাজ করে। আর ইন্টার ডোমেইন রাউটিং হচ্ছে আমার যখন একটা ডোমেইন টু ডোমেইন কমিউনিকেট করে তখন পাথ ভেক্টর রাউটিং ইউজ করা হয়। সো আমরা এটা আমাদের টপিকে কভার করব না, সো আমরা ইন্ট্রা ডোমেইনটাই দেখব। সো সবার প্রথমে আমাদের যে জিনিসটা আইডিয়া নিতে হবে যে একটা অটোনোমাস সিস্টেম কি। সো আমাদের যে টোটাল ইন্টারনেটটা আছে, ইটস আ হিউজ নেটওয়ার্ক, এখানে অসংখ্য নেটওয়ার্ক আছে এবং ইন্টারনেটের টোটালটাকে বিভিন্ন অটোনোমাস সিস্টেমে ভাগ করা। সো একটা অটোনোমাস সিস্টেমের ভিতরে আসলে অনেকগুলা ছোট ছোট নেটওয়ার্ক থাকতে পারে এবং অনেকগুলা রাউটার থাকতে পারে, এবং একটা অটোনোমাস সিস্টেম আসলে কোনো একটা সিঙ্গেল অ্যাডমিনিস্ট্রেটেড রাউটারের আন্ডারে থাকে। যখন আমি রাউটিংটা চিন্তা করব একটা অটোনোমাস সিস্টেমের ভিতরে, তখন সেটাকে বলা হয় ইন্ট্রাডোমেইন রাউটিং। আর দুইটা বা মোর অটোনোমাস সিস্টেম যদি একটা একটার সাথে কমিউনিকেট করে, তখন আমরা ইন্টারডোমেইন রাউটিং করি। সো একটু ছবিটা খেয়াল করো। সো এখানে আসলে অনেকগুলা রাউটার আছে এবং প্রত্যেকটা রাউটার একজন আরেকজনের সাথে কানেক্টেড। সো যে ক্লাউডের মতন করে যে ছবিটা দেওয়া, এটা হচ্ছে একটা অটোনোমাস সিস্টেম। সো এই অটোনোমাস সিস্টেমের ভিতরে দুইটা রাউটার কানেক্টেড। সো এই রাউটারের সাথে এই রাউটার যদি কমিউনিকেট করে, তাহলে তাদের মধ্যে যে রাউটিং অ্যালগোরিদমটা চলবে সেটাকে আমরা বলবো ইন্ট্রা রাউটিং। হ্যাঁ, আবার ধরো অটোনোমাস সিস্টেম এটার ভিতরে আমার অনেকগুলো রাউটার আছে, অনেকগুলো নেটওয়ার্ক আছে, যেমন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা। সো অটোনোমাস সিস্টেম এর ভিতরে 9টা ইন্টারনাল নেটওয়ার্ক আছে, এটা একটা নিজস্ব ডোমেইন আর কি। হ্যাঁ, সো দিস ইজ কল্ড ইন্ট্রা ডোমেইন, নিজের ডোমেইনের ভিতরে। সো এদের মধ্যে যখন আমি কোনো রাউটিং অ্যালগোরিদম রান করব, সেটা হবে ইন্ট্রা ডোমেইন রাউটিং উইদিন ওয়ান ক্লাউড আর কি। বাট যখন একটা অটোনোমাস সিস্টেম এ আর একটা অটোনোমাস সিস্টেম সি এর সাথে কমিউনিকেট করবে, দুইটা ডিফারেন্ট সিস্টেম, তো সেটাকে আমরা বলবো ইন্টার ডোমেইন অটোনোমাস সিস্টেম আর কি। সো আমাদের ইন্টার ডোমেইনটা শিখতে হবে না, আমরা একটা সিস্টেমের ভিতরে আসলে রাউটার কিভাবে তার নেইবারের সাথে রাউটিং অ্যালগোরিদম এক্সচেঞ্জ করে এবং তারপরে সে কিভাবে টেবিল তৈরি করে, সেটাই আমরা আজকের লেকচারে দেখব। আইডিয়াটা বোঝা গেছে? ইয়েস মিস। আচ্ছা, তো রাউটিং অ্যালগোরিদমের টার্গেট হচ্ছে প্রত্যেকটা রাউটারের একটা বেস্ট পাথ ফাইন্ড করা ফ্রম হিজ পয়েন্ট টু এনি ডেস্টিনেশন নেটওয়ার্ক। সো বেস্ট পাথ বা গুড পাথ বলতে আমরা যে জিনিসটা বুঝি সেটা হচ্ছে লিস্ট কস্ট পাথ। এখন লিস্ট কস্ট পাথ অনেক মেট্রিক দিয়ে মেজার করা যায়। কেউ কেউ মেজার করে টাইম দিয়ে, কেউ কেউ মেজার করে ডিস্টেন্স দিয়ে, কেউ মেজার করে ব্যান্ডউইথ দিয়ে। সো এক একটা রাউটিং অ্যালগোরিদমের মেট্রিক এক এক রকম হয়ে থাকতে পারে, বা সবারই টার্গেট হচ্ছে সবচেয়ে কম খরচে কিভাবে আমি একটা সোর্স থেকে বিভিন্ন ডেস্টিনেশনে রিচ করতে পারি। সো রাউটিং অ্যালগোরিদমের বেসিক্যালি দুই ধরনের ক্লাসিফিকেশন আছে। একটা হচ্ছে গ্লোবাল নলেজ দিয়ে টপোলজি ইনফরমেশনকে সে বিল্ড করে, আর একটা হচ্ছে লোকাল নলেজ দিয়ে বিল্ড করে। তো আমরা দুইটাই দেখব।
যখন গ্লোবাল নলেজ দিয়ে সে বিল করে তখন হচ্ছে সেটাকে বলে লিঙ্ক স্টেট রাউটিং, যে ক্ষেত্রে তোমার রাউটার পুরা নেটওয়ার্কের যতগুলা আহ, ছোট ছোট সাব নেটওয়ার্ক আছে সবার ইনফরমেশন আগে সে গ্যাদার করবে, তারপরে সে রাউটিং টেবিলটা বিল্ড করবে সবার থেকে ইনফরমেশন নিয়ে। আরেক ধরনের রাউটিং অ্যালগোরিদম যেটাকে বলে আমরা ডিস্টেন্স ভেক্টর রাউটিং অ্যালগোরিদম। এই ডিস্টেন্স ভেক্টর রাউটিং অ্যালগোরিদমে সেখানে সে গ্লোবাল নলেজ নেয় না, রাদার লোকাল নলেজ নেয়। লোকাল নলেজ মানে হচ্ছে জাস্ট সে ডিরেক্টলি কানেক্টেড নেইবার থেকে ইনফরমেশন গ্যাদার করে এবং তারপরে সে টেবিলটা বিল্ড করে সে পাথগুলা ফাইন্ড করে। তো দুইটা টেকনিকেরই সুবিধা অসুবিধা আছে, দুটো টেকনিক কিভাবে কাজ করে, কোনটা বেটার বা কোনটা বেটার না, এটাই আমরা আজকের লেকচারে ডিটেইলে একটু দেখব। সো ফার্স্টে আমরা দেখব হচ্ছে ডিস্টেন্স ভেক্টর রাউটিং অ্যালগোরিদম, যেখানে প্রত্যেকটা রাউটার তার ডিরেক্টলি কানেক্টেড নেইবারের থেকে শুধু ইনফরমেশন নিয়ে তার টপোলজি বিল্ড করে। সো তোমরা অ্যালগোরিদমে বেলম্যান ফোর্ড অ্যালগোরিদম পড়ছিলা, মনে আছে? জি ম্যাম, পড়ছিলাম। পড়েছিলাম। পড়ছিল, আচ্ছা। যদিও আমরা অ্যালগোরিদমের কিছু দিব না এবার পরীক্ষায়, তারপরেও ডিস্টেন্স ভেক্টর রাউটিং অ্যালগোরিদম বেলম্যান ফোর্ড অ্যালগোরিদমে যেভাবে পাথ ফাইন্ড করে সেই টেকনিকটা ইউজ করে। সেখানে কি করে, ইট কম্পিউটস দ্য শর্টেস্ট পাথ ফ্রম এ সিঙ্গল সোর্স নোড টু অল দ্য আদার নোডস ইন এ ওয়েটেড টপোলজি। The shortest path is based on the cost calculated from the source node to the destination node, এবং এটা ক্যালকুলেট করার সময় প্রত্যেকটা সোর্স নোড তার ডিরেক্টলি কানেক্টেড নেইবার থেকে ইনফরমেশনটা গ্যাদার করে, সে টোটাল নলেজটা নেয় না। ব্যাপারটা অনেকটা এরকম যে ধরো আমরা ক্লাসে 50 জন মানুষ আছি, তো আমি যদি একজন স্টুডেন্ট হই তাহলে আমি সবার সাথে কমিউনিকেট করে আসলে সবার ইনফরমেশন নিব না। দেখা যাবে আমার পাশের জনের ইনফরমেশন আমি পাইলাম, সে আমাকে তার পাশের জনের ইনফরমেশন দিল। সো অনেকটা ব্যাপারটা হচ্ছে মানে একটা ফ্রেন্ডের মাধ্যমে আরেকটা ফ্রেন্ডের ইনফরমেশন জানা, ডিরেক্টলি দূরের কারো ইনফরমেশন সে জানে না। সো এটা যেমন একটা সুবিধার কারণ হতে পারে, আবার কিন্তু এটা অসুবিধারও কারণ হতে পারে, এটাই আমরা দেখব। সো ডিস্টেন্স ভেক্টর রাউটিং অ্যালগোরিদমে কি করে, যে প্রত্যেকটা নোড বা প্রত্যেকটা রাউটার পিরিয়ডিক্যালি তার নেইবারকে একটা ইনফরমেশন পাঠায় কোনো একটা নেটওয়ার্কের ডিস্টেন্স ধরো। সো তার থেকে যখন ইনফরমেশন পায় তখন সেই রাউটারটা একটা ডিসিশন মেক করে এবং সেই অনুযায়ী সে রাউটিং টেবিলটা বিল্ড করে। এরপরে প্রত্যেক 30 সেকেন্ড পর পর সে একটা আপডেট পায়, যদি আপডেটে কোনো চেঞ্জ না থাকে তাহলে সেই ইনফরমেশনটাই সে রাউটিং টেবিলে ফিক্স করে, আর যদি নতুন ইনফরমেশন পায় যেটা আগের থেকে বেটার তখন সে সেটাকে আপডেট করে। সো আমরা একটু দেখি সে কিভাবে করে। সো ডিস্টেন্স ভেক্টরের ক্ষেত্রে শুধুমাত্র পিরিয়ডিক আপডেট কাজ করে। পিরিয়ডিক আপডেট মানে হচ্ছে একটা নির্দিষ্ট সময় পর পর পাশের ডিরেক্টলি কানেক্টেড রাউটার থেকে সে ইনফরমেশন নেয়। এই সময়টা হচ্ছে আমার 30 সেকেন্ড। So in this routing technique, router is only aware of its directly connected neighbors and its own interface. সে শুধু নিজেকে চিনে এবং শুধুমাত্র তার সাথে ডিরেক্ট হাত দিয়ে যে নেটওয়ার্কটা বা যে রাউটারটা কানেক্টেড তাকে সে চিনে, বাকি দূরের কাউকে চিনে না। দূরের কাউকে চেনার জন্য সে তার নেইবারের উপরে সবসময় ডিপেন্ডেন্ট থাকে। ধরো এখানে একটা টপোলজি দেয়া আছে, দেখতে পাচ্ছ? হ্যালো, ইয়েস মিস, দেখা যাচ্ছে। জি ম্যাম, দেখা যাচ্ছে। আমার 4টা রাউটার আছে, R1 R2 R3 এবং R4। সো R1 রাউটারটা যদি তার রাউটিং টেবিল বিল্ড করতে চায়, সো রাউটিং টেবিলে সবার প্রথমে R1 রাউটার তার নিজের ইনফরমেশন লিখবে যে তার সাথে এই হাতটা কানেক্টেড এবং এই হাতটা কানেক্টেড। সো তার সে এই আইপি অ্যাড্রেসটা তার এই হাতের ইন্টারফেসের আইপি অ্যাড্রেস এবং এই হাতের ইন্টারফেসের আইপি অ্যাড্রেস তার টেবিলে লিখে রাখলো যে তার ওন ইন্টারফেস কত। অ্যাট দ্য সেম টাইম R1 রাউটার যেহেতু R2 এর সাথে ডিরেক্টলি কানেক্টেড এবং R4 এর সাথে ডিরেক্টলি কানেক্টেড, তাই এই নেটওয়ার্ক অ্যাড্রেস এবং এই নেটওয়ার্ক অ্যাড্রেস তার নোন, কারণ এটা তার নিজের। এবং R2 থেকে সে R2 এর এই ইন্টারফেসের হাতের আইপি কত সেটা জানবে এবং R4 থেকে এই ইন্টারফেসের হাতের আইপি কত এটা জানবে। সো ইনিশিয়ালি প্রত্যেকটা রাউটার নিজেকে চিনে এবং তার ডিরেক্টলি কানেক্টেড নেইবারকে চিনে। R1 এর কোনো মতেই R3 সম্পর্কে কোনো কিছু জানার উপায় নাই, কারণ R3 তার সাথে ডিরেক্টলি কানেক্টেড না। R1 শুধুমাত্র R3 সম্পর্কে জানবে R2 এর মাধ্যমে অথবা R4 এর মাধ্যমে। এখন R1 R3 এর ইনফরমেশন তার টেবিলে আপডেট করবে, যেটা তার জন্য
মিনিমাম তার উপরে। যেমন ধরো R1 থেকে R2 এর কস্ট যদি হয় 5 এবং R2 থেকে R3 এর কস্ট যদি হয় 7, আবার R1 থেকে R4 এর কস্ট যদি হয় 3 এবং R4 থেকে R5 এর কস্ট যদি হয় 11, তাহলে R1 কোন ইনফরমেশন তার টেবিলে আনবে? R2 এরটা। রাইট, R2 এর মাধ্যমে সে R3 কে চিনছে। সো R1 জানবে কি যে R2 এর মাধ্যমে সে 5 + 7 12 কস্ট দিয়ে R3 তে পৌঁছাতে পারে, অথবা R4 এর মাধ্যমে 3 + 11 14 এই কস্ট দিয়ে পৌঁছাতে পারে। তো তার কাছে দুটো ইনফরমেশনই আসবে, কারণ এই দুজনেই তার ডিরেক্টলি কানেক্টেড নেইবার। এই দুটার মধ্যে যেটা মিনিমাম সেটাকে সে রাউটিং টেবিলে এন্ট্রি দিবে, যে আমি যদি R3 তে পৌঁছাইতে চাই আমাকে সবসময় R2 এর মাধ্যমে যাইতে হবে। বোঝা গেছে? ইয়েস মিস। ওকে, সো এই যে জিনিসটা বললাম সেই জিনিসটাই এখানে একটা সিমুলেশনে দেয়া আছে, আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি। এক সেকেন্ড। সো এখানে দেখো, ইনিশিয়াল যেই সময়টা যখন প্রত্যেকটা রাউটার কেউ কাউকে চিনে না, শুধু নিজেকে চিনে, একদম একটা বিগিনিং when the network is just set up, তখন প্রত্যেকটা রাউটার কি করে যে নেটওয়ার্ক ডিসকভারি ফেজে যায়। তো নেটওয়ার্ক ডিসকভারি ফেজটা হচ্ছে এরকম যে আমি আমার একটা হ্যালো মেসেজ আমার ডিরেক্টলি কানেক্টেড নেইবারকে পাঠাবো, আমার ডিরেক্টলি কানেক্টেড নেইবার থেকেও সে আমাকে একটা হ্যালো মেসেজ পাঠাবে। সো তার মাধ্যমে আমি জানতে পারবো যে আমার ডিরেক্টলি কানেক্টেড আসলে কে আছে, যার থেকে আমি হ্যালো মেসেজ পাবো তার মানে আমি বুঝতে পারবো যে আমার এই পাশে আছে। তো আমি যদি রাউটার R1 এর কথাটা চিন্তা করি, তো রাউটার R1 তার ডিরেক্টলি কানেক্টেড যে হাতগুলো আছে সেখানে সে হ্যালো প্যাকেট পাঠাবে। সো এখানে সে হ্যালো প্যাকেট পাঠালো, এখানে সে হ্যালো প্যাকেট পাঠালো। কিন্তু দেখো আমার FA00 যে ইন্টারফেস, এই পাশে কোনো রাউটার নাই, তাহলে কি এখান থেকে হ্যালো ব্যাক আসবে? বা এখান থেকে কোনো হ্যালো মেসেজ আসবে? আসবে না কিন্তু, তাই না? তখন রাউটার R1 বুঝতে পারবে কি যে FA00 হাতের এই পাশে আমার কোনো রাউটার নাই, তার মানে এই পাশে আমি আর আমার কোনো রাউটিং ইনফরমেশন পাঠাবো না। রাউটার R1 যেহেতু S00 এই পাশে তার হ্যালো মেসেজ পাঠাইছে এবং R2 এই পাশে এবং এই পাশে পাঠাবে, তখন যেহেতু R1 তার S00 হাত দিয়ে আরেকটা রাউটারের ইনফরমেশন পাচ্ছে, তখন রাউটার R1 বুঝতে পারবে যে হ্যাঁ আমার ডান সাইডে অন্য একটা রাউটার আছে এবং তার সাথে আমি ইনফরমেশন এক্সচেঞ্জ করব। সো যেই পাশ থেকে আমি ইনফরমেশন বা হ্যালো মেসেজে রিকোয়েস্ট পাঠালে রেসপন্স আসে না, তার মানে ওই পাশে রাউটার নাই। এই নেটওয়ার্কগুলোকে বলা হয় স্টাব নেটওয়ার্ক। হ্যাঁ, এই পাশে আর কিছু নাই, মানে এখানে এন্ড আর কি। আর যখন কোনো আমার হ্যালো মেসেজ পাঠাই, তখন যদি আমার রিপ্লাই আসে তখন আমি বুঝতে পারবো যে ইয়েস আমার ওই পাশেও রাউটার কানেক্টেড আছে। বুঝে গেছে? সো এই প্রসেসে যখন প্রত্যেকজনকে হ্যালো মেসেজ পাঠায়, তখন তার ডিরেক্টলি কানেক্টেড নেটওয়ার্ক সম্পর্কে সে আইডিয়া পায় যে আসলে ওই পাশে কে আছে। সো ইনিশিয়ালি দেখো এখানে একটা ঘড়ির ছবি দেয়া আছে যে প্রত্যেক 30 সেকেন্ড পর পর সে ইনফরমেশন পাবে। সো R1 এর সবার প্রথম ইনফরমেশন যেটা আপডেট হবে তার নিজের ইনফরমেশন, সে টেবিলে নিজেরটা নিজেই বসাবে, কারণ সে তার হাতের আইপি অ্যাড্রেসগুলো জানে। সে যখন তার রাউটিং টেবিলটা বিল্ড করবে তখন সে ইনপুট দিচ্ছে যে আমার একটা নেটওয়ার্ক আছে 10.1.0.0 উইচ ইজ দিস ওয়ান, মানে এই পাশেরটা, এটা আমার F00 ইন্টারফেসে কানেক্টেড এবং এখানে যাইতে আমার 0টা হপ লাগে। 0টা হপ মানে আমার কতটুকু কষ্ট লাগতেছে? একটা কষ্ট লাগে না, কারণ এটা আমার ডিরেক্টলি কানেক্টেড নেটওয়ার্ক বা ডিরেক্টলি কানেক্টেড নেটওয়ার্ক। বোঝা গেছে? ইয়েস মিস। সো R2 এর ক্ষেত্রে কি হবে? R2 এর ক্ষেত্রে এন্ট্রি কয়টা হবে? R2 এর ডিরেক্টলি কানেক্টেড নেটওয়ার্ক কয়টা আছে? দুইটা, তাই না? ইয়েস মিস। সো R2 দুইটা এন্ট্রি দিবে, R1 দুইটা এন্ট্রি দিবে, R3 ও দুইটা এন্ট্রি দিবে এবং সবারই হব কি হবে? 0, কারণ এগুলা তাদের নিজের। বোঝা গেছে? এইটা করার পরে এখন R1 রাউটার তার এই টেবিলটা R2 কে দিবে। বোঝা গেছে? আবার R2 তার এই টেবিলটা R1 কে দিবে এবং R3 কে দিবে। R1 তার টেবিল কখনোই R3 কে দিবে না, কারণ R3 তার ডিরেক্টলি কানেক্টেড নেইবার না। সবসময় মনে রাখবা, ইন ডিস্টেন্স ভেক্টর রাউটিং শুধুমাত্র আমি আমার রাউটিং টেবিল আমার ডিরেক্টলি কানেক্টেড নেইবারকেই শেয়ার করি। তো শেয়ার করার পরে R1 এর টেবিলে কি কোনো আপডেট হবে? হবে? R2 এর ইনফরমেশন গুলো আসবে না মিস? ভেরি গুড। তার মানে যখন R2
তার ইনফরমেশন তার দুই পাশের নেইবারকেই পাঠাচ্ছে, তো দুই পাশের নেইবারের জন্য কিছু নতুন ইনফরমেশন আসছে যেটা তার টেবিলে নাই, তখন কি করবে, তারা সেই নতুন ইনফরমেশনটা তাদের টেবিলে এন্ট্রি দিবে। সো R1 এর জন্য একটা নতুন এন্ট্রি আসবে কি 10.3.0.0 10.3.0.0, মানে এই ইনফরমেশনটা সে এই টেবিল থেকে পাইছে। আবার কিন্তু 2 এর ইনফরমেশনটাও পাইছে, বাট 2 এর ইনফরমেশন এখানে এনে আপডেট করে লাভ আছে না, না মিস। কারণ এটা তো তার নিজেরই। বোঝা গেছে? ক্লিয়ার? সো ইয়েস যখন মিস। 3 নাম্বার নেটওয়ার্কের ইনফরমেশনটা সে এন্ট্রি করলো, চেঞ্জেস একটা জায়গায় হবে, সেটা হচ্ছে হপ কাউন্টে। আগে R2 এর জন্য এই নেটওয়ার্কটা তার ওন নেটওয়ার্ক ছিল, তাই তার হপ ছিল 0, বাট R1 এর জন্য এই 3 নাম্বার নেটওয়ার্কটা কি ওন নেটওয়ার্ক না, কিন্তু রিমোট নেটওয়ার্ক, তাই না? তাহলে এই রিমোট নেটওয়ার্কে R1 কার মাধ্যমে যেতে পারে, R2 এর মাধ্যমে। মানে কয়টা হপ লাগতেছে, একটা হপ। একটা হপ ক্রস করলেই আমি 3 নাম্বার নেটওয়ার্কে আসতে পারি, তাই এখানে হপ কাউন্ট কিন্তু 0+1 এক যোগ হবে। অ্যাকর্ডিংলি R2 এর জন্যও তাহলে এন্ট্রি হবে কি কি বলতো? R2 এর জন্য এন্ট্রি হবে কি কি? R2 কোন ইনফরমেশন নতুন জানবে? 10.1.0.0 রাইট, এক নাম্বার নেটওয়ার্ক এবং 2 নাম্বার নেটওয়ার্ক। আর ইয়েস। R3 এর জন্য নতুন নেটওয়ার্ক কোনটা? 10.1.0.0 না, 10.1.0.0 কিন্তু না। R3 কার থেকে ইনফরমেশন পাবে? R2 এর ইনফরমেশন, তাই ও না? আর R2 হ্যাঁ এর থেকে আগে পাবে। আর R2 এর প্রথম টেবিলে কি ছিল? 2 এর ইনফরমেশন আর 3 এর ইনফরমেশন। সো 3 এর ইনফরমেশন তো তার আছেই, 2 এর ইনফরমেশনটা তার জন্য নতুন, তাই না? ইয়েস মিস। এটা অ্যাড হবে। সো এই দুইটা তার নিজের, 3 আর 4, এটার হপ কাউন্ট 0, বাট এই 2 নাম্বার ইনফরমেশনটা তার জন্য নতুন। দেখো, সে কিন্তু প্রথম আপডেটেই এই এক নাম্বার নেটওয়ার্কের সম্পর্কে জানবে না, কারণ ওই মোমেন্টে R2 কিন্তু এক নাম্বার নেটওয়ার্ক সম্পর্কে জানে নাই। সে জানবে গ্র্যাজুয়ালি, প্রথম আপডেটের পরে জানবে না। আমার কথাটা কি বুঝাইতে পারছি? ইয়েস মিস। সো আমি যদি ইনিশিয়ালে রাখি, তাহলে ফার্স্ট সময়ে মানে 0তম সেকেন্ডে আমি আমার নিজের নেটওয়ার্কটাকে চিনব। 30 সেকেন্ডের পর যখন 0 থেকে 30 সেকেন্ডের মধ্যে আমার পাশের রাউটারগুলা তার টেবিলটা আমাকে শেয়ার করবে, তার ইনফরমেশনটা আমার আসবে। সো আমার শুরুতে ছিল হচ্ছে 1 আর 2 এর ইনফরমেশন, তারপরে আমাকে R2 রাউটার 2 আর 3 এর ইনফরমেশন দিল, তাহলে আমাকে নতুন এন্ট্রি যোগ হবে 3 এর ইনফরমেশন। তা R2 এর জন্য নতুন ইনফরমেশন কি যোগ হবে? 1 এর আর 4 এর, তাই না? কারণ এটা দুইটাই সে যেহেতু R1 এবং R3 দুইটাই তার ডিরেক্টলি কানেক্টেড নেবার, তাই সে কিন্তু 30 সেকেন্ড পর মানে ফার্স্ট আপডেটেই 1 নাম্বার নেটওয়ার্ক আর 4 নাম্বার নেটওয়ার্ক সম্পর্কে জানবে, 1 হপ দূরে। R3 হচ্ছে তার 1 হপ দূরে আছে শুধুমাত্র এই নেটওয়ার্কটা, এবং এই ইনফরমেশনটা সে R2 থেকে পাবে, তখন এইটা অ্যাড হবে। এরপরে যখন সেকেন্ড আপডেট হবে, তখন সে কিন্তু R1 এর যে ফাস্ট ইথারনেটের যে নেটওয়ার্কটা আছে সেটা সে পাবে। আমি কি পয়েন্টটা বুঝাইতে পারছি? ইয়েস মিস। তো যখন আমার সেকেন্ড আপডেট আসবে, তখন R1 রাউটার R3 এর ল্যান সম্পর্কে জানতে পারবে এবং R3 রাউটার R1 এর ল্যান সম্পর্কে জানতে পারবে। তো এখানে বোঝাই যাচ্ছে যে R2 রাউটারটা যেহেতু মাঝখানে আছে এবং সে দুজনের সাথেই কানেক্টেড আছে, তাই সে কিন্তু প্রথম আপডেটেই পুরা টপোলজির ইনফরমেশন পেয়ে যাচ্ছে। অন দ্য আদার হ্যান্ড R1 এবং R3 যেহেতু আলাদা আলাদা আছে, শুধুমাত্র R2 এর সাথে কানেক্টেড, তাই প্রথম আপডেটেই R1 R3 এর কথা জানবে না বা R3 R1 এর কথা জানবে না। R1 এর জন্য 4 নাম্বার নেটওয়ার্কটা অ্যাকচুয়ালি 2 হপ দূরে, এখানে এবং এখানে। সো আমি যদি বলি আরো স্পেসিফিক্যালি, যে আমি 0তম সেকেন্ডে আমি নিজের ইনফরমেশন জানি, আমি 30 সেকেন্ড পরে দ্যাট মিনস ফার্স্ট আপডেটে আমি 1 হপ দূরের ইনফরমেশন জানি, আমি 60 সেকেন্ড পরে দ্যাট মিনস সেকেন্ড আপডেটে আমি 2 হপ দূরের ইনফরমেশন জানি। বোঝা গেছে? তারপর আমি 90 সেকেন্ড পরে থার্ড আপডেটে আমি 3 হপ দূরের ইনফরমেশন পাবো। ক্লিয়ার?
ইয়েস মিস। না বুঝতে পারলে বলো। তো এরকম করে করে আমার রাউটিং টেবিলটা এরকম বিল্ড হইলো। এখন এটা হচ্ছে আমার প্রথমবারের ইনফরমেশন, দিস ইজ দ্য ফার্স্ট আপডেট, দিস ইজ দ্য সেকেন্ড আপডেট। সো থার্ড আপডেটের সময় এরপরে রাউটিং টেবিলে কি আর নতুন ইনফরমেশন এন্ট্রি হবে? আর কোনো কিছু আননোন জানার আছে এখানে? না। না। তো যখন আমার সেকেন্ড লাস্টের যে আপডেটটা ছিল, এরপর তারপরে যে লাস্টের আপডেটটা হয়েছে, ওইটার মধ্যে যখন কোনো পার্থক্য থাকবে না, দ্যাট মিনস আমার রাউটিং টেবিলে নতুন কোনো ইনফরমেশন অ্যাড হওয়ার নাই, যা হয়ে গেছে সেটাই আপডেট, তখন আমি বলবো মাই নেটওয়ার্ক হ্যাজ বিন কনভার্জড। আমার নেটওয়ার্কটা কনভার্জেন্স হয়ে গেছে, মানে নতুন করে আপডেট আসার কিছু নাই, সমস্ত ইনফরমেশন টপোলজির প্রত্যেকটা রাউটার জানে। সো যখন কনভার্জেন্স হবে, তারপরে আমার নেটওয়ার্কটা স্টেবল হবে, তারপর আই ক্যান সেন্ড দ্য প্যাকেট ফ্রম ওয়ান নেটওয়ার্ক টু অ্যানাদার। তার মানে আমি কনভার্জেন্স টাইমটা আসলে কিসের সাথে রিলেটেড বলো তো তাহলে? একটা নেটওয়ার্কের কনভার্জেন্স তাড়াতাড়ি হবে না দেরিতে হবে, এটা কিসের উপর নির্ভর করতেছে? কয়টা নেটওয়ার্ক আছে বা কয়টা রাউটার আছে, রাইট, আমার নেটওয়ার্কের সাইজ কত বড় বা কত ছোট, তাই না? এখানে R3 এর এই পাশে যদি আরো রাউটার থাকতো, R4, R5, R6, এবং এটা যদি আরো লার্জার নেটওয়ার্ক হইতো, তখন কিন্তু আমার আপডেট গুলা স্টেবল হইতে আরো বেশি সময় লাগতো, তাই না? তো যত ছোট নেটওয়ার্ক হবে বা যত ছোট টপোলজি হবে, আমার কনভার্জেন্স তত তাড়াতাড়ি হবে। আমার যত বেশি বেশি নেটওয়ার্ক থাকবে টপোলজিতে, আমার তত কিন্তু দেরি হবে। সো এখানে এটাই দেখাইছে যে আমরা তো একটা ছোট টপোলজি দিয়ে দেখলাম, বাট আমাদের যদি টপোলজিটা এরকম হয়, তাহলে প্রত্যেকটা রাউটারের ইনফরমেশন জানতে আসলে কত সময় লাগবে? অনেক সময় লাগবে না? যেমন ধরো এই রাউটারের ইনফরমেশন অনেক দেরিতে পাবে না? ইয়েস মিস। সো এটা যতক্ষণ পর্যন্ত না সে হোল টপোলজির নলেজটা সবাই পেয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু ডেটা এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে না। সো আমার নেটওয়ার্কের সাইজ বা টপোলজির সাইজ যত লার্জার, কনভার্জেন্সটা বেশি হায়ার। তো আমার সাইজ যত কম হবে তত আমার জন্য বেটার হবে। ঠিক আছে? তো এই আমি যদি ডিসটেন্স ভেক্টর রাউটিং টেকনিকে, মানে বেলম্যান ফোর্ড অ্যালগরিদমের মাধ্যমে আমি যদি এটা করি, তাহলে in case of larger topology it takes a long time to converge. So আমার ডিলেটা অনেক বেশি হবে এই ক্ষেত্রে। বুঝতে পারছো? ইয়েস মিস। আচ্ছা, সো এখানে মেইন টপিক হচ্ছে যে প্রত্যেকটা রাউটার তার ডিরেক্টলি কানেক্টেড নেইবার থেকে ইনফরমেশন পাবে, নট ফ্রম দ্য হোল টপোলজি। সো এই টেকনিকের একটা অসুবিধা কি বলতো? মিস টাইম বেশি লাগবে এটা তো অনেক। টাইম বেশি লাগে বুঝলামই, যে যত বড় হবে তত বেশি লাগবে, ইনফরমেশন প্রোপাগেট করতে সময় লাগবে। আরেকটা একটা বড় প্রবলেম আছে, সেটা হচ্ছে যে আমার রাউটার যদি আমাকে ইচ্ছা করে কোনো ভুল ইনফরমেশন দেয়, তাহলে কি আমি টপোলজির হোল আইডিয়াটা পাবো? ধরো এখানে সবগুলা রাউটার আছে এবং কোন একটা রাউটার ধরলাম আমি একটা অ্যাটাকার রাউটার, যে তার কাছে ইনফরমেশন থাকা সত্ত্বেও তার পাশের নেইবারকে একটা ভুল ইনফরমেশন দিতেছে। হতে পারে না? ইয়েস মিস। কারণ R1 রাউটার কিন্তু নিজে চেক করবে না যে ওই পাশে R3 আছে না R4 আছে, সে টোটালি ডিপেন্ড করবে R2 এর উপরে। সো R2 যদি তাকে পার্শিয়াল ইনফরমেশন দেয় বা কোনো ইনফরমেশন না দেয় বা ভুল ইনফরমেশন দেয়, R1 কিন্তু সেটাকেই সঠিক ধরে নিয়ে তার টেবিলটা বানাবে। সো এই টেকনিকের ক্ষেত্রে, ডিসটেন্স ভেক্টর রাউটিং অ্যালগরিদমের ক্ষেত্রে, আমার প্রত্যেকটা রাউটার তার ডিরেক্টলি কানেক্টেড নেইবারের উপরে সম্পূর্ণরূপে ডিপেন্ডেন্ট, এবং সে যদি ভুল ইনফরমেশন দেয়, আমাকে কিন্তু সেই ভুলটা ধরেই রাউটিং টেবিলটা বানাইতে হবে। টপোলজিটার আইডিয়াটাই এরকম। সো এই ক্ষেত্রে কোনো রাউটারের পক্ষে এটা জানা সম্ভব না যে অ্যাকচুয়ালি আমার পাশের জন যেটা বলতেছে সেটা ঠিক কিনা। বুঝতে পারছো? সো এটার সলিউশন হিসেবে তাহলে কি হতে পারে? তো এটা তো একটা বড় প্রবলেম। তো সলিউশন হিসেবে তাহলে কি করা যেতে পারে জানো?
বা কোনো মাথায় কিছু আসতেছে? এনিবডি? ডিজাইনটাই যখন এরকম তখন তো অন্য কোনো সলিউশন রাইট, মাথায় ডিজাইনটাই যেহেতু আসতেছে। এরকম, সেখানে আসলে এই রাউটিং অ্যালগোরিদমে এটা হচ্ছে শর্টকামিজ। এই রাউটিং অ্যালগোরিদমের ভিতরে থেকে এটাকে আসলে চেঞ্জ করার কোনো উপায় নাই, কারণ তার নিয়মই হচ্ছে যে সে তার ডিরেক্টলি কানেক্টেড নেইবার যেটা বলবে, যে টেবিল শেয়ার করবে, সে সেটাই বিশ্বাস করে তার টেবিল বিল্ড করবে। সো এর জন্য সাধারণত আমার, ধরো লার্জার টপোলজির ক্ষেত্রে আমরা ডিসটেন্স ভেক্টর রাউটিং করি না। আমাদের যদি ছোট টপোলজি হয় তাহলে ভুল আইডেন্টিফাই করা খুব সহজ, বাট আমি যদি ধরো 10-20টা নেটওয়ার্কের একটা বড় টপোলজি নিয়ে কোনো একটা নেটওয়ার্ক বিল্ড করি, সেক্ষেত্রে কোনো একটা রাউটার যদি আমাকে ভুল ইনফরমেশন দেয় তাহলে কিন্তু তার নেইবারও সম্পূর্ণ ভুল টেবিল তৈরি করবে। এটার জন্য আমরা যে আইডিয়াটা করি সেটা আমরা একটু পরে দেখবো, সেটা হচ্ছে লিঙ্ক স্টেট রাউটিং। সেখানে প্রত্যেকটা রাউটার শুধুমাত্র তার ডিরেক্টলি কানেক্টেড নেইবার কি বলতেছে সেটার উপর বিলিভ করে না, রাদার সে নিজে হোল টপোলজির ম্যাপ একটা তৈরি করে এবং সে নিজে ভেরিফাই করে যে অ্যাকচুয়ালি ইট ইজ দেয়ার অর নট। কি বলছি বুঝছো? ইয়েস মিস। ওকে, সো এটা এখানেই শেষ। আইডিয়াটা কি বুঝতে পারছো? আমাদের যেহেতু সিমুলেশন নাই তাই আমি সিমুলেশনটা দেখালাম না। ডিসটেন্স ভেক্টরের আইডিয়া নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে বা বুঝো নাই কোনো জায়গা যেগুলো আমি বলছি? আছে? হ্যাঁ, আচ্ছা, না থাকলে তাহলে আমরা এখন দেখব আরো বেটার রাউটিং অ্যালগোরিদম which is called link state routing. তো লিঙ্ক স্টেট রাউটিং এ ডিসটেন্স ভেক্টরের মতন শুধুমাত্র ডিরেক্টলি কানেক্টেড নেইবারের উপর সে বিলিভ করে না, সে নিজেই হোল টপোলজিক্যাল পাথটা কি বা ম্যাপটা কি সে নিজে সেটা জেনারেট করে। সো দ্য আইডিয়া অফ লিঙ্ক স্টেট রাউটিং হচ্ছে, ডিসটেন্স ভেক্টর রাউটিং হচ্ছে তোমার রুট সাইনের মতো। আমাকে যেখানে বলবে যে ডানে যাও বা বামে যেতে পারো আমি সেটাই যাব, বাট অ্যাকচুয়ালি আমি জানি না ডানে বা বামে গেলেই যে আসলে সেটা আছে সেটা আমি জানি না। বাট লিঙ্ক স্টেট রাউটিং হচ্ছে প্রত্যেকটা রাউটার টোটাল টপোলজির একটা একটা ম্যাপ তৈরি করে এবং প্রত্যেকটা রাউটার নিজে ডিটারমাইন করে তার জন্য শর্টেস্ট পাথ কি হবে। সে ডিরেক্টলি কানেক্টেড নেইবারের উপরই শুধু ভরসা করে না। সো লিঙ্ক স্টেট রাউটিং অ্যালগোরিদম একটা সেন্ট্রালাইজ রাউটিং অ্যালগোরিদম। সে হচ্ছে লিস্ট কস্ট পাথ কম্পিউট করে এবং একটা টপোলজি সে গ্লোবাল নলেজ গ্যাদার করে, তারপরে সে তার রাউটিং টেবিলটা বিল্ড করে। সো অফকোর্স লিঙ্ক স্টেট রাউটিং ইজ মোর সিকিউর। এবং লিঙ্ক স্টেট রাউটিং এর ক্ষেত্রে রাউটার যে অ্যালগোরিদমটা রান করে সেটা হচ্ছে ডায়াক্সট্রা অ্যালগোরিদম, যেটা তোমরা 221-এ পড়ছো শর্টেস্ট পাথ ফাইন্ড করার জন্য, মনে আছে? জি মিস, পড়েছিলাম। ডায়াক্সট্রা অ্যালগরিদমে তুমি একটা সোর্স নোডকে ধরে ওই সোর্স থেকে সবগুলা নোডে কোন শর্টেস্ট পাথ দিয়ে সবচেয়ে তাড়াতাড়ি যাওয়া যায় সেটা সে কম্পিউট করে। ওকে, সো ডায়াক্সট্রা অ্যালগরিদমের, যদিও অ্যালগরিদম সিমুলেশন আসবে না তারপরে আমি বলি, যেমন ধরো আমি রাউটার R1 থেকে যদি রাউটার R5 এর ল্যানে যাইতে চাই, আমি যদি ডায়াক্সট্রার মাধ্যমে করি তাহলে R1 থেকে আমি R2 এর ল্যানে যাব, R5 এর ল্যানে যাব, সরি R5 এর ল্যানে যাব, তাহলে আমার হাউ মেনি পসিবল পাথস ক্যান রাউটার R1 হ্যাভ? কয়টা আছে? 3টা। একটা, এটা হচ্ছে যে 20 প্লাস 10 প্লাস 2, আরেকটা কি 5 প্লাস 10 প্লাস 10 প্লাস 2, তাই না? আরেকটা কি 20 প্লাস 10 প্লাস 2। 20 প্লাস 10 প্লাস 2, আর আছে? এদিক দিয়ে না যাওয়া মিস। যায়, তারপরে হচ্ছে এই দিক দিয়ে যাওয়া যায়, আরেকটা হচ্ছে এই দিক দিয়ে যাওয়া যায়। সো রাউটার R1 সবগুলা পাথ আগে সে বের করবে যাওয়া যায় কিনা, এর মধ্যে সবচেয়ে যেটা লিস্ট সেটা সে চুজ করবে। বাট এটা যদি ডিসটেন্স ভেক্টর হতো তাহলে R2 বা R3 বা R4 তাকে যে ইনফরমেশনটা দিত তার মধ্যে যেটা লিস্ট হইতো সে সেটা নিত। সো বাট ডিসটেন্স ভেক্টরের ক্ষেত্রে যেহেতু শুধুমাত্র নেইবারের উপর ডিপেন্ড করে, তাই R2 R3 বা R4 তাকে যাই বলতো R2 সেটার উপর বিলিভ করে ডিসিশন নিত। বাট এক্ষেত্রে ডায়াক্সটার ক্ষেত্রে R1 নিজে কম্পিউট করে, এর থেকে ইনফরমেশন নিবে, এর থেকে নিবে, এর থেকে নিবে, এর থেকে নিবে, তারপরে সে ডিসিশন বিল্ড করবে, তার আগে না।
ওকে, সো আমি একটু স্টেপগুলো বলি যে কিভাবে করে। So when the link state routing process begins, the first step is প্রত্যেকটা রাউটার প্রথমে তার ডিরেক্টলি কানেক্টেড যে নেটওয়ার্কগুলো আছে সেটা লার্ন করে, মানে তার নিজের ইন্টারফেসগুলো লার্ন করে এবং তার ডিরেক্টলি কানেক্টেড যে রাউটারটা আছে তার আইপিগুলো সে গ্যাদার করলো। দেন সে কি করে, প্রত্যেকটা ডিরেক্টলি কানেক্টেড নেইবারকে সে হ্যালো প্যাকেট পাঠায়। দেন প্রত্যেকটা রাউটার তাকেও আবার হ্যালো প্যাকেট ব্যাক করে, এতটুকু সেম। এরপরে সে কি করে, সে একটা লিঙ্ক স্টেট প্যাকেট তৈরি করে যেখানে ইনিশিয়ালি তার ডিরেক্টলি কানেক্টেড যে লিঙ্কগুলো আছে তার ইনফরমেশন থাকে, কারণ ইনিশিয়ালি সে তো হোল টপোলজির ইনফরমেশন জানে না, তার নিজের স্টেটটা জানে যেটার সাথে সে ডিরেক্টলি কানেক্টেড। এরপরে 4 নাম্বার স্টেপটা এবং 5 নাম্বার স্টেপটা হচ্ছে ডিফারেন্ট ফ্রম ডিস্টেন্স ভেক্টর। সে কি করে, যখন সে লিঙ্ক স্টেট প্যাকেটটা তৈরি করার পরে ডিস্টেন্স ভেক্টরে কি করতো, যে সে তার ডিরেক্টলি কানেক্টেড নেইবারকে শুধু ওই ইনফরমেশনটা দেয়। বাট ইন কেস অফ লিঙ্ক স্টেট রাউটিং, ইট ফ্লাডস দ্য এলএসপি প্যাকেট টু অল দ্য রাউটার্স। এখানে হচ্ছে ডিফারেন্সটা, ইচ রাউটার ফ্লাডস দ্য এলএসপি টু অল রাউটার হু দেন স্টোর অল এলএসপি রিসিভড ইন আ ডেটাবেস। সো প্রত্যেকটা রাউটার তার লিঙ্ক স্টেট প্যাকেট টপোলজিতে যতগুলো রাউটার আছে সবাইকে ফ্ল্যাট করার পরে প্রত্যেকে সেটা রিসিভ করে, তারপর প্রত্যেকে তার ডেটাবেজে সেই ইনফরমেশনটা স্টোর করে। সবার থেকে এলএসপি পাওয়ার পর রাউটার যে ডেটাবেসটা তৈরি করে তার উপর বেস করে টপোলজির ম্যাপ তৈরি করে, সেখান থেকে সে বেস্ট পসিবল পাথ বের করে। এই দুটো স্টেপ হচ্ছে এই প্রসেসটাকে আরো বেটার করছে, যেখানে সে সবার ইনফরমেশন গ্যাদার করে ডেটাবেজে রাখে, তারপরে সবার ইনফরমেশনকে সে কম্পেয়ার করে একটা টপোলজিক্যাল ম্যাপ তৈরি করে, সেখান থেকে সে সবচেয়ে বেস্ট পাথটা সিলেক্ট করে টু রিচ এনি ডেস্টিনেশন। বোঝা গেছে কি বলছি? ইয়েস মিস। এক্ষেত্রে আমার যখন লিঙ্ক স্টেট রাউটিং আমি করব, প্রত্যেকটা রাউটারকে আমি যদি সোর্স ধরি তাহলে প্রত্যেকের জন্য টপোলজিক্যাল ম্যাপটা ডিফারেন্ট হবে। যেমন আমি আমার বাসা থেকে যদি ব্র্যাক ইউনিভার্সিটিতে যাইতে চাই, তাহলে আমার যে ম্যাপ হবে, তুমি তোমার বাসা থেকে ব্র্যাক ইউনিভার্সিটি যাইতে চাইলে ম্যাপটা ডিফারেন্ট হবে। সো টপোলজিতে আমি কার পার্সপেক্টিভ থেকে ম্যাপটা তৈরি করতেছি সেটা ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? সো আমরা যদি এই ডায়াগ্রামটা একটু খেয়াল করি, এখান থেকে দেখো একটু যে স্টেপ 4-এ R1 কি করতেছে, তার এলএসপিটা সবাইকে পাঠাচ্ছে। সো আমাকে বলো তো R1 এর ইনিশিয়াল এলএসপি প্যাকেটে কি কি ইনফরমেশন থাকবে? R1 যদি তার একটা লিঙ্ক স্টেট প্যাকেট তৈরি করে সবাইকে পাঠায়, তাহলে R1 এর এলএসপি প্যাকেটের ভিতরে কি কি ইনফরমেশন থাকবে? ওর নেইবারের ইনফরমেশন। ওর ডিরেক্টলি কানেক্টেড নেইবারের ইনফরমেশন। নেইবার তো আসলে সবাই, তাই না? ডিরেক্টলি কানেক্টেড নেইবারের ইনফরমেশন, তার মানে সে কি থাকতেছে, তার ইন্টারফেস হচ্ছে কয়টা হবে, 4টা, তাই না? ইয়েস। সো সে বলবে যে আমার F00 হাতের নেটওয়ার্ক অ্যাড্রেস হচ্ছে 10.1.0.0, তারপরে এই হাতের নেটওয়ার্ক হচ্ছে 10.2.0.0, 3.0.0, 4.0.0। এই ইনফরমেশনটা সে 2 কে পাঠাবে, 3 কে পাঠাবে, 4 কে পাঠাবে এবং আর 5 কেও কিন্তু পাঠাবে। বুঝতে পারছো? দেখো এলএসপিটা এই যে ফ্লাড হচ্ছে, সবাই পাচ্ছে। তো R1 এর এলএসপি R2 পাইলো, R2 কি করলো, সেটা R5 কে ফরওয়ার্ড করবে। R1 এর এলএসপি R3 পাইলো, R3 R4 কে ফরওয়ার্ড করবে, R4 R5 কে ফরওয়ার্ড করবে। এরকম করে জিনিসটা ফ্লাডিং হবে। সে তার মানে R5 R1 এর ইনফরমেশন কার কার থেকে পাবে? R2 R2 এবং R4। R4 বুঝা গেছে? তো সে মাল্টিপল পাথে কিন্তু R1 এর এলএসপি গ্যাদার করবে। তো এটা করার পরে অনেকটা এইরকম একটা R1 এর ডেটাবেস তৈরি হবে। তুমি একটু খেয়াল করে দেখো, R1 এর লিঙ্ক স্টেট ডেটাবেস। সো ইনিশিয়ালি R1 এর ইনফরমেশন হচ্ছে এটা, যে তার
R2 এর কানেক্টেড রাউটার হচ্ছে এটা, তার কস্ট হচ্ছে 20, R3 এর সাথে কস্ট হচ্ছে তার 5 এবং R4 এর সাথে কস্ট হচ্ছে 20 এবং এই পাশে একটা তার কি বলে স্টাব নেটওয়ার্ক বা ল্যান আছে, তার কস্ট হচ্ছে 2। এটা তার নিজের ইনফরমেশন। এখন R2 আর R1 R2 এর ইনফরমেশন পাবে, 3 এর পাবে, 4 এর পাবে, 5 এর পাবে, কারণ তারা তার এলএসপি R1 এর সাথে ফ্ল্যাট করে শেয়ার করছে। তাহলে R2 এর থেকে যে ইনফরমেশনটা পাবে সেটা হচ্ছে R2 এর যে তিনটা কানেক্টেড নেইবার আছে, এটা এটা এটা, এই তিনটে ইনফরমেশন সে রাখলো। R3 এর একটা, দুইটা, তিনটা, চারটা ইনফরমেশন আছে, সেটা সে লিখবে। R4 এর একটা, দুইটা, তিনটা, চারটা ইনফরমেশন আছে এবং R5 এর একটা, দুইটা, তিনটা ইনফরমেশন আছে। তো এরকম করে করে প্রত্যেকটা রাউটারের এলএসপি গুলা সে গ্যাদার করবে। এখন সে কি করবে, তার পয়েন্ট থেকে এই সবগুলা নেটওয়ার্কে সবচেয়ে কম কস্টে কিভাবে যাওয়া যায় সেটা সে কম্পিউট করতেছে। তো এখানে কিন্তু R5 যেটা খেয়াল করার বিষয় সেটা হচ্ছে সবার এলএসপি প্যাকেট নিবে, তারপরে সে শর্টেস্ট পাথটা কম্পিউট করবে। বুঝতে পারছো? মিস অন্যান্য রাউটারে কি নিজেদের এলএসপিটা সবাইকে দিচ্ছে এট দ্য সেম টাইম? এট দ্য সেম টাইম, হ্যাঁ, কারণ আমি তো এখানে দেখছি শুধু R1 এর জন্য, এই কাজটা সবগুলাতেই কনকারেন্টলি চলতেছে না, রাইট রাইট। নয়তো সবাই একসাথেই তো বিল করবে, বিল করে সবাই স্টেবল হবে তারপরে প্যাকেট পাঠাবে। এখানে আমি বলতেছি শুধু R1 এর কথা, বাট এট দ্য সেম টাইম R2 এর ভিতরেও সেম কাজ হবে, 4, 5 এর মধ্যেও একই কাজ হবে। সেরকম করে করে প্রত্যেকটা রাউটার তাদের লিঙ্ক স্টেট ডেটাবেস তৈরি করবে। লিঙ্ক স্টেট ডেটাবেস তৈরি করার পরে এখন ডায়াক্সট্রা অ্যালগরিদম রান করবে। সো ডায়াক্সট্রা অ্যালগরিদম রান করলে আমার সবচেয়ে শর্টেস্ট পাথ প্রত্যেকটা নেটওয়ার্কে যাওয়ার জন্য যেটা হবে, রাউটার তার ডেটাবেসটা সেটাতে ফিক্স করবে। যেমন R2 এর লাইনে যাওয়ার জন্য সবচেয়ে লিস্ট কস্ট পাথ হচ্ছে এখানে 20 আর এখানে 2। এছাড়া কি আর কোনো পাথ সম্পর্কে সে জানবে এই লাইনে যাওয়ার জন্য? আছে কি? মানে আছে, কিন্তু দিস ইজ দ্য শর্টেস্ট পাথ আর কি। আচ্ছা, হ্যাঁ, তাহলে ওইটা কি কি আছে? এটা একটা, তাই না? ইয়েস মিস। তারপর জি মিস। এটা একটা, বুঝে গেছে? জি ইয়েস মিস। সো সে কিন্তু এই মাল্টিপল পাথকে কম্পেয়ার করবে, বাট যেহেতু 20 প্লাস 2 এটা মিনিমাম, তাই সে সেটাকে এন্ট্রি দিবে। R3 লাইনে যাওয়ার জন্য হচ্ছে আমার এটা সবচেয়ে কম 7, R4 এর লাইন হচ্ছে এটা, এটাও হচ্ছে আমার, দেখো এখানে 20 আর 2 22, এটা কিন্তু শর্টেস্ট না, শর্টেস্ট হচ্ছে এই যে 5, 10, 2, 5, 10, 2, 17, এটা হচ্ছে আমার শর্টেস্ট। সো এখানে যে ডিরেক্টলি বা হপ কম থাকলেই যে বেস্ট পাথ হবে সেটা না, আমার লিঙ্কের কস্টটা কত সেটার উপর ডিপেন্ড করবে আমার লিঙ্ক সেট রাউটিং এর কস্ট। আমার লিঙ্কের ভ্যালু যদি কম হয় তাহলে আমি সেটাকে কাউন্ট করবো, হপ কাউন্টটা ইম্পর্টেন্ট না। সেরকম করে করে প্রত্যেকটা নেটওয়ার্কে যাওয়ার জন্য যে শর্টেস্ট পাথগুলো সে কম্পিউট করলো, তারপরে সে টেবিলটা তৈরি করলো। টেবিল তৈরি করার পরে যখন প্রত্যেকটা রাউটার ইজ রেডি উইথ দ্য স্টেবল টেবল, তারপরে তারা হচ্ছে ডেটা এক্সচেঞ্জ করতে পারবে। সো এটা একটা এট এ গ্ল্যান্স একটা রাউটারের রাউটিং টেবিল বা শর্টেস্ট পাথ ফার্স্ট ইনফরমেশনটা কি। তো আমরা যখন ল্যাব 5 করছি তখন আমরা এটা দেখছি না যে কোন নেটওয়ার্কের সাথে ভায়া কি দিয়ে কানেক্টেড, কস্ট এত, ল্যাব 5 করার সময় হয়তো দেখছো কি? জি মিস। সো ল্যাব 5 এ স্ট্যাটিক রাউটিং করানো হয়েছে আর ডিসটেন্স ভেক্টর রাউটিং করানো হয়েছে, রিপ লিঙ্ক স্টেটটা করানো হয়নি। ডিসটেন্স ভেক্টর আমাদের ল্যাবে কভার করা হয়েছে ডাইনামিক রাউটিং এর মধ্যে আর কি। সো অবশ্যই বোঝা যাচ্ছে যে আমার দুটো রাউটিং অ্যালগরিদমের মধ্যে লিঙ্ক স্টেট রাউটিং অ্যালগরিদম ইজ বেটার ফর অল কেসেস। বাট যদিও মনে হতে পারে যে দেখি তো সবার থেকে এত এলএসপি না, ইট মে টেক মোর টাইম, বাট অ্যাকচুয়ালি ইট নট। সো সবার থেকে এলএসপি নেওয়ার পরে সে আলটিমেটলি একবারে কিন্তু টেবিলটা বিল্ড করে, বারে বারে ইনফরমেশন কিন্তু চেঞ্জ হয় না ডিসটেন্স ভেক্টরের মতো। ডিসটেন্স ভেক্টরের 30 সেকেন্ড পর পর যদি আমার নেইবার আমাকে ইনফরমেশন দেয়, আমাকে কিন্তু বারে বারে টেবিলটাকে আপডেট করতে হবে। বাট লিঙ্ক স্টেটে কিন্তু ব্যাপারটা এরকম না, প্রত্যেকের এলএসপিটা প্রথমবার তৈরি করে সবার সাথে ফ্ল্যাট করবে, তারপরে সবাই তার টেবিলটা বানাবে। এবং লিঙ্ক স্টেটের আপডেট তখনই হবে whenever there is a new update in the
নেটওয়ার্ক। যেমন কোনো একটা রাউটার হয়তো অ্যাড হলো বা কোনো একটা রাউটার হয়তো ডিলিট হয়ে গেল, কেউ হয়তো কি বলে আমার এই যে লিঙ্কটা আছে এটা ডাউন হয়ে গেল, তখনই চেঞ্জেসগুলো হবে। 30 সেকেন্ড পর পর কোনো চেঞ্জেস হবে না। বুঝতে পারছো কি বলছি? ইয়েস মিস। ওকে, সো এখানে আমি যে কথাগুলো বললাম এগুলাই বলা আছে যে লিঙ্ক স্টেটের অ্যাডভান্টেজেস ইজ মোর দেন ডিস্টেন্স ভেক্টর। সো যেহেতু এখানে আমার প্রত্যেকটা রাউটার তার এলএসপিটা ফ্ল্যাট করে এবং তারপর টপোলজিক্যাল ম্যাপ তৈরি করে, ইট ইজ মোর স্টেবল অ্যান্ড মোর সিকিউর রাউটিং কম্পেয়ার টু ডিস্টেন্স ভেক্টর। ওকে, সো এখানে একটা কম্পারিজন দেয়া আছে। So that's all for today's lecture. So এখানে বেসিক্যালি কনসেপচুয়াল কোয়েশ্চেন বা ছোট থিওরিটিক্যাল কোয়েশ্চেন আসবে আর সিমুলেশন আসবে না। সো তোমরা আগের বছরের কোয়েশ্চেনে দেখতে পারো যে তোমাদেরকে হয়তো পাথ ফাইন্ড করতে দিছে, বাট এবার আমরা পাথ ফাইন্ড এর যে সিমুলেশনটা ওটা বাদ দিয়ে দিছি সিলেবাসকে ছোট করার জন্য। বুঝছো? জি মিস। তাহলে আমি রেকর্ডিংটা বন্ধ করতেছি। কারো কোনো কিছু যদি কোয়েশ্চেন করার থাকে ইউ ক্যান আস্ক মি। মিস আমাদের ফাইনালে কি মিডের আগের টপিক থাকবে? নো। আচ্ছা।